নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে সবাইকে জানাই স্বাগত। আপনাদের জন্য আজ আবার নিয়ে এলাম ঠাকুর মশাইয়ের জীবনের অভিজ্ঞতার কথা। হ্যাঁ, লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন তারানাথতান্ত্রিক ও শিকল ডাইনির আগমন। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে বুবাই, রূপঙ্কর, শ্রাবস্তী, বর্ণালী ও আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য, প্রচ্ছদ অলঙ্করণ পিয়ালি। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে তারানাথতান্ত্রিক ও শিকল ডাইনির আগমন। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে জোরে জোরে বাজ পড়ছে। কলকাতা শহরের চারিদিকে বর্ষার জলে থই থই করছে। অবিরাম মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য কলকাতা শহরে কোনো বাজার দোকান খোলেনি, সব বন্ধ। সেই সঙ্গে পথে একটা লোকও নেই, পুরো রাস্তা ফাঁকা। রাস্তায় যে কটা কুকুর বিড়াল ছিল তারাও বৃষ্টির চোটে কোনো ঝুপড়ি দোকানের ভেতর বা কোনো বাড়ির বারান্দায় আশ্রয় নিয়েছে। আজ কলকাতার রাস্তাঘাট পুরো শ্মশানপুরীর মতো খা খা করছে। জানলার বাইরে মুষলধারে বৃষ্টি দেখতে দেখতে মন্দিরা কাঁদতে কাঁদতে দেবিকার মাথায় জলপট্টি দিতে দিতে তার স্বামী বিরাজকে বলল, ওগো, আজ 1 সপ্তাহ হয়ে গেল, দেখো আমাদের মেয়ে দেবিকার কোনো ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না। দিনকে দিন ওর জ্বরটা বেড়েই চলেছে, আর ওর শরীরটা যত দিন যাচ্ছে কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে ওর শরীর থেকে অদৃশ্য কেউ যেন সব রক্ত শুষে খাচ্ছে দিনের পর দিন। মন্দিরার কথা শুনে বিরাজ ঘরে পায়চারি থামিয়ে দেবিকার কপালে হাত দিয়ে চিন্তিত মুখে বলল, মন্দিরা, তাই তো দেখছি। আজ তো ওর খুব গা গরম, আর সকাল থেকেই চোখ খুলছে না। জ্বরের ঘোরে উল্টো পাল্টা বকেই যাচ্ছে। আচ্ছা শোনো না, পাড়ার অন্য বাচ্চারা যেমন রক্তল্পতায় মারা গেছে, দেবিকার সেই রকম কিছু হবে না তো গো? মন্দিরা, এ কি কথা তোমার বিপদের দিনে? এ কথা নিজের সন্তানের সম্পর্কে বলতে আছে নাকি? আর শোনো, আমি বেঁচে থাকতে আমার মেয়ের কিছু হবে না। যাতেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি সেই ব্যবস্থাই করব। মন্দিরা বিরাজের এই কথা শুনে বেশ রেগে গিয়েই বলল, কি ব্যবস্থা করবে তুমি শুনি? কলকাতা শহরে হেন ডাক্তার নেই যে তুমি দেবিকাকে দেখিয়ে ফেলেছো এই 1 সপ্তাহের মধ্যে। সব ডাক্তারই তো দেখালে, অনেক টাকা খরচ করে কোনো ডাক্তারের ওষুধে কাজ দিল না। শেষ পর্যন্ত তো আমার মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ভগবানই জানে শেষ পর্যন্ত আমার মেয়েটার কি পরিণতি হবে। বিরাজ বলল, আমি এবারে ডাক্তারের কাছে যাব না। আমি এবারে এমন একজনের কাছে যাব যে আমার মেয়েকে এই বিপদ থেকে রক্ষা করবে আর আমার মেয়েকে সুস্থ করে তুলবে। আমি জানি সেই পারবে আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। মন্দিরা একটু ভুরু কুঁচকে বলে ওঠে, এবারে তুমি কার কাছে যাবে শুনি? তিনি কে? কোন মহাপুরুষ যে দেবিকাকে একেবারে সুস্থ করে দেবে? বিরাজ মন্দিরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, শ্রী শ্রী জ্যোতিষবিদ তারানাথ চক্রবর্তীর নাম শুনেছ? বিরাজের মুখে এই নাম শুনে মন্দিরা একটু মুখ বেঁকিয়ে জিজ্ঞাসা করল, না, ওনার নাম শুনিনি। আমি তোমার মুখেই ওনার নাম প্রথম শুনলাম। তা তিনি কে শুনি? কি কাজ করে? উনি হলেন কলকাতার এক নামকরা জ্যোতিষী। কলকাতার লোকে ওনাকে এক ডাকে চেনে। উনি লোকের বিপদে আপদে সমস্ত রকম সাহায্য করেন। এছাড়া উনি ওনার বাড়িতে বসে লোকের হাত দেখা থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে পুজো আচ্চা সস্তায়নও করে। আজ বিকেলেই ভাবছি ওনার কাছে যাব, যদি বৃষ্টিটা থামে। দেখি উনি পারেন কিনা আমার মেয়েকে সুস্থ করে তুলতে। বিকেলবেলা বৃষ্টিটা একটু ধরতেই বিরাজ বেশি দেরি না করে ধর্মতলার কাছে মঠ লেনের উদ্দেশ্যে রওনা দেয়।
তারানাথের বাড়ির সামনে উপস্থিত হতে না হতেই আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। বিরাজ তারানাথের বাড়ির সামনে দাঁড়িয়ে তার হাতে ধরা ছাতাটাকে ভালো করে সামলে নিয়ে বাড়ির দরজার কড়া নাড়ে। দরজায় কড়া নাড়ার বেশ কিছুক্ষণ পর এক বছর 60-এর লোক দরজা খোলে। তাকে দেখে বিরাজ জিজ্ঞাসা করে, আচ্ছা, এটা কি জ্যোতিষবিদ তারানাথ চক্রবর্তীর বাড়ি? বিরাজের কথা শুনে সেই লোক বলে ওঠেন, আমি জ্যোতিষবিদ তারানাথ চক্রবর্তী। বলুন, আপনার কি দরকার? বিরাজ তারানাথের পরিচয় পেয়ে হাত জোর করে বলে, নমস্কার ঠাকুর মশাই, আমার নাম বিরাজ পাল। আমি কলকাতার বাগবাজারের রাজবল্লভ পাড়া থেকে আসছি। ঠাকুর মশাই, আমার খুব বিপদ। আপনি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করুন দয়া করে। বিরাজের কথা শুনে তারানাথ বলে, আচ্ছা আচ্ছা, ভিতরে আসুন আগে। তারানাথ বিরাজকে তার বাড়ির বৈঠকখানার ঘরে তক্তপোষের উপর বসায়। তারপর বিরাজের দিকে তাকিয়ে বলে ওঠে, এবার বলুন, আপনি কি বিপদে পড়ে আমার কাছে এসেছেন? ইতিমধ্যে বাইরে মুষলধারায় বৃষ্টির সঙ্গে জোরে জোরে বাজ পড়তে শুরু করে দিয়েছে। ঝোড়ো হাওয়ার দাপটে তক্তপোষের সামনে কাঠের টেবিলের উপর রাখা জ্বলন্ত মোমবাতিটা হাওয়ার দাপটে নিভে যায়। মোমবাতিটা নিভে যেতেই তারানাথ উঠে দেশলাই কাঠি দিয়ে মোমবাতিটা আবার জ্বালায় এবং ঘরের জানালা দরজাগুলো ভালো করে বন্ধ করে বিরাজের সামনে এসে বলে, এবার আমাকে বলুন তো, আপনি ঠিক কি বিপদে পড়েছেন? বিরাজ এবার একটু খুক খুক করে কেশে বলে, ঠাকুর মশাই, বিপদটা আমার ঠিক নয়, বিপদটা আমার মেয়ে দেবিকার। এই 2 সপ্তাহ হলো ওর খুব জ্বর, আর জ্বরের সঙ্গে ও খুব রক্ত বমি করছে। আর সেই সঙ্গে ওর শরীর পুরো ফ্যাকাশে, মনে হচ্ছে ওর শরীর থেকে অদৃশ্য কেউ যেন রক্ত শুষে খাচ্ছে প্রতিনিয়ত। একথা বলে বিরাজ তারানাথের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর মশাই, আপনি আমার মেয়ে দেবিকাকে বাঁচান। ও এখন মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে। ওর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, আমি আর আমার স্ত্রী কি নিয়ে বাঁচবো তখন? তারানাথ বিরাজের 2 বাহুতে হাত দিয়ে তাকে তুলে ধরে। তারপর বলে, বিরাজ বাবু, আপনার মেয়ের বয়স কত? ঠাকুর মশাই, 7 বছর বয়স দেবিকার। এইটুকু বয়সে ওর যে কি হলো কে জানে, ওর ওপর যে কার কুদৃষ্টি পড়লো কে জানে ঠাকুর মশাই। বিরাজের মুখে শোনা দেবিকার উপর কুদৃষ্টি, এই কথাটা তারানাথের খুব কানে লাগে। আর সঙ্গে সঙ্গে তারানাথ প্রশ্ন করে, আচ্ছা বিরাজ বাবু, আপনি মনে করে একটু বলুন তো, এই কমাসের মধ্যে আপনার বাড়িতে বা আপনার পাড়ায় কোনো প্রতিবেশীর বাড়িতে একা নতুন মহিলা বা পুরুষ কেউ কি ভাড়ায় এসেছে? তারানাথের এই প্রশ্ন শুনে বিরাজ বলে ওঠে, কেন বলুন তো ঠাকুর মশাই, হঠাৎ আপনি এই প্রশ্ন করছেন? যা জিজ্ঞাসা করছি বলুন না, যাতে আমি আপনাকে সাহায্য করতে পারি এই কাজে। হ্যাঁ ঠাকুর মশাই, এই 7 মাস হয়েছে আমার বাড়িতে নিচতলায় এক বিবাহিতা মহিলা একা ভাড়া এসেছে। বিরাজের এ কথা শুনে তারানাথের ভ্রুটা মুহূর্তের মধ্যে কুঁচকে যায়। তারানাথ জিজ্ঞাসা করে, আচ্ছা, ওই মহিলার নাম কি? আপনার সঙ্গে ওই মহিলার যোগাযোগই বা হলো কি করে? ঠাকুর মশাই, ওর নাম মালিনী। ওর সঙ্গে যোগাযোগটাও আমার খুব অদ্ভুতভাবে হয়েছে জানেন। কিভাবে বলুন বিরাজ বাবু, আমি সবটাই শুনতে চাই। আচ্ছা ঠাকুর মশাই, আপনাকে বরঞ্চ সবটা খুলেই বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আজ থেকে 7 মাস আগে একদিন রাতের বেলা আমি একা একা বন্ধুর বিয়ের নিমন্ত্রণ খেয়ে যখন বাড়ি ফিরছি, তখন অনেক রাত। বাস থেকে নেমে আমি আমাদের পাড়া দিয়ে হেঁটে যখন যাচ্ছি আমার বাড়ির দিকে, তখন হঠাৎ আমি মেয়েলি কান্না শুনতে পাই।
মেয়েলি কান্নাটা শুনতে পেতেই আমি থমকে দাঁড়িয়ে পড়ি, আর এদিক ওদিক তাকিয়ে মেয়েলি কান্নার আওয়াজটা আমাদের পাড়ার কোথা থেকে ভেসে আসছে সেই আওয়াজের সূত্র খুঁজতে থাকি। আমার চোখ যায় আমাদের পাড়ায় একটা ছোট্ট সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পেছনে একটা বড় পুকুর আছে, সেই পুকুরের দিকে। চোখ যেতেই আমি রাস্তায় জ্বলা হলুদ কেরোসিন তেলের বাতির আলোয় দেখি ওই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পিছনে পুকুর ঘাটের একটা সিঁড়িতে বসে একটা মেয়ে মুখ নিচু করে কাঁদছে। মেয়েটাকে ওইভাবে কাঁদতে দেখে আমি এগিয়ে যেতেই ভালো করে দেখি মেয়ে নয়, একটা কম বয়সী বউ। বউটার বয়স ধরুন ওই 22-23 বছর। বউটার সামনে এগিয়ে যাই আর রাস্তার জ্বলা কেরোসিন বাতির হলদে আলোয় বউটাকে আমি ভালো করে দেখি। বউটার চেহারা রোগা, ফর্সা, বেশ ছিমছাম, পরনে একটা লাল রঙের তাঁতের শাড়ি। বউটাকে এত রাতে পুকুর পাড়ে ওইভাবে মুখ নিচু করে কাঁদতে দেখে আমি বেশ নরম সুরে জিজ্ঞাসা করি, আপনার নাম কি? আপনি এত রাতে এখানে বসে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আমার এই প্রশ্ন শুনে বউটা ধীরে ধীরে আমার দিকে তাকায়। আমি ওর চোখের দিকে তাকাতেই আমার বুকটা অজানা ভয়ে শিউরে ওঠে, কারণ ওর চোখের মণি দুটো ছিল লাল আগুনের গোলার মতো। যে ওই চোখের মণির দিকে তাকাবে তারই গা শিউরে উঠবে ভয়ে। ওর চোখের মণি দুটোর দিকে তাকিয়ে আমার মনে হলো ওর ওই লাল জ্বলন্ত চোখ দুটো দিয়ে সব এক্ষুনি ধ্বংস করে দেবে। এছাড়া ওর চোখের মণি দুটো ছিল খুব আকর্ষিত। যে কোনো পুরুষ মানুষ ওর চোখের দিকে তাকালে স্নায়ু ও মন দুর্বল হয়ে পড়বে। বউটা আমার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, দাদা বাবু, আমার নাম মালিনী, মালিনী দাস। বউটার মুখ থেকে ওর নাম শুনে ওকে আবার জিজ্ঞাসা করি, মালিনী, আপনি এত রাতে একা এখানে বসে কাঁদছেন কেন? কি হয়েছে? আমার কথা শুনে মালিনী বলল, আর বলবেন না দাদা বাবু, এই কলকাতা শহরের বুকে আমি কাজ করতে এসেছি। এই 2 দিন হলো, কিন্তু দেখো কোথাও একটা থাকার জায়গা পাচ্ছি না। পথে সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর রাত হলে কোনো মন্দির বা গাছতলায় রাত কাটাচ্ছি। যদি একটা নিজের একা থাকার জন্য ঘর খুঁজে পেতাম খুব ভালো হতো গো, কিন্তু আমাকে একা দেখে কেউই ঘর ভাড়া দিতে চাইছে না গো দাদা বাবু। সব দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কোথায় যে থাকবো কে জানে। মালিনীর এই কথা শুনে আমার খুব করুণা হলো। আমি ওকে বললাম, আচ্ছা, একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন তাহলে বলতে পারি কি আপনাকে? কি কথা দাদা বাবু? আপনি তো একা মানুষ, আমার বাড়িতে নিচের তলায় একটা ঘর ফাঁকা আছে, আপনি কি থাকবেন? আপনার আমার বাড়িতে থাকতে কোনো অসুবিধা হবে না। আমি ছাড়া আমার স্ত্রী মন্দিরা আর আমার 7 বছরের মেয়ে দেবিকা থাকে। আপনার থাকতে ভালোই লাগবে। আমার কথা শুনে মালিনী প্রথমে রাজি না হলেও আমার কাতর অনুরোধে শেষ পর্যন্ত থাকতে রাজি হয়ে যায় আর আমাকে জিজ্ঞাসা করে, আপনার বাড়ি এখান থেকে কত দূর দাদা বাবু? এই তো বেশি দূরে নয়, মন্দির থেকে 6 পা হাঁটলেই আমার বাড়ি। এই কাছেই, চলুন, গেলেই দেখতে পাবেন। এরপর আমি আর মালিনী বাড়ির পথে হেঁটে যেতে থাকি। মালিনী যেতে যেতে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা বাবু, আমি তো আপনার বাড়িতে একা থাকবো, কত ভাড়া দেব? আমার বাড়িতে দুজনের জন্য ঘর ভাড়া 5 টাকা। আপনি তো একা, তাই 2 টাকা দিলেই হবে। এরপর আমি যেতে যেতে জিজ্ঞাসা করি মালিনীকে, আচ্ছা মালিনী, আপনার দেশের বাড়ি কোথায়? আপনি একা যে কলকাতায় কাজ করতে এসেছেন, আপনাকে বাড়ির লোক একা ছাড়লো কলকাতায়? আমার এই কথা শুনে মালিনী হাউ হাউ করে কেঁদে বলে, দাদা বাবু, আমার দেশের বাড়ি কুসুম দিঘি গ্রামে। আমার মরদ খুব অসুস্থ বলে ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই আমি কলকাতায় কাজ করতে এসেছি। মালিনীর এই কথা শুনে আমি আবার জিজ্ঞাসা করি, তা কলকাতায় তুমি কি কাজ করো? দাদা বাবু, ওই কলকাতার কতগুলো বড় লোক বাড়িতে রান্নার কাজ করি, 2টো সকালে আর 2টো রাতে। এরপর আমরা দুজন হাঁটতে হাঁটতে আমার বাড়ির সামনে এসে পৌঁছাই। এরপর বাড়ি ঢুকতেই
আমার সঙ্গে মালিনীকে দেখে আমার গিন্নি আমাকে ভুরু কুচকে জিজ্ঞাসা করে। তোমার সঙ্গে ওই মেয়েটাকে? আমি তখন ওকে আড়ালে নিয়ে গিয়ে মালিনীর সম্পর্কে সব খুলে বলতেই ও তখন আমাকে কিছু বলে না, মালিনীকে বাড়িতে থাকতে দিতে রাজি হয়। বিরাজের কথা শেষ হওয়া মাত্রই তারানাথ আবার প্রশ্ন করে ওঠে। আচ্ছা বিরাজ বাবু, আপনার বাড়িতে মালিনী আসার পর ওর মধ্যে কোনো অদ্ভুত আচার আচরণ বা আপনাদের পাড়ায় অস্বাভাবিক কারুর মৃত্যু বা অস্বাভাবিক কোনো কিছু ঘটনা কি ঘটেছিল? একটু মনে করে বলুন তো। বিরাজ ঘরের আলো আধারির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মুখ ফিরিয়ে তারানাথের দিকে তাকায়, তারপর বলে, ঠাকুর মশাই, মালিনী আমার বাড়িতে ভাড়া আসে ঠিকই, কিন্তু ওর মধ্যে কোনো অস্বাভাবিক আচার আচরণ এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। আমাদের ঘুম থেকে ওঠার আগে খুব ভোরের দিকে ওর রান্নার কাজে বেরিয়ে যেত, আর ওই ফিরতো ধরুন বেশ বেলার দিকে, তারপর আবার সন্ধ্যা হতেই আবার কাজে বেরিয়ে যেত ঠিকই, কিন্তু বেশ রাত করে ফিরতো, ওই আমাদের শুয়ে পড়ার আগে। ওর ওই রাত করে বাড়ি ফেরার জন্য আমি ওকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মালিনী, আপনি কাজ সেরে এত রাতে বাড়ি ফেরেন কেন? আমি যে বাড়িতে রান্নার কাজ করি তারা একটু রাত করে খাওয়া দাওয়া করে, তো আমাকে খাওয়ার আগে একটু গরম গরম খাবার রান্না করে দিতে হয়। ওরা আবার গরম খাবার ছাড়া খায় না গো দাদাবাবু। ওর এই কথায় জানেন আমার আর স্ত্রীর মনে একটু খটকা লেগেছিল বটে, কিন্তু গরিব মানুষ বলে কিছু বলিনি আমরা দুজন। এছাড়া ও আমার বাড়িতে ভাড়া আসার 1.5 মাস পর আমাদের পাড়ায় 3-3টে আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটে। এই 3-3টে আকস্মিক মৃত্যুর ঘটনাগুলো আমি, আমার স্ত্রী ও পাড়ার লোকেরা এর ব্যাখ্যা কোনোদিনও খুঁজে পাইনি এখনো পর্যন্ত। মালিনী আমাদের বাড়িতে ভাড়া আসার 1.5 মাস পর একদিন সকালে আমি অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে বেরোতে যাব, অমনি আমার কানে আমাদের পাড়ার কিছু লোকজনের হইচইয়ের আওয়াজ শুনতে পাই। পাড়ার লোকেদের হইচইয়ের সঙ্গে চিৎকার চেঁচামেচি শুনে আমার স্ত্রী মন্দিরা বলে, ওগো, পাড়ার লোকগুলো অমন ভাবে সাত সকালে চিৎকার করছে কেন গো? এই সাত সকালে কার বাড়ি কি হলো? একবার গিয়ে দেখবো নাকি কি হলো? চলো, আমিও তোমার সঙ্গে যাই, গিয়ে দেখি তোমার সঙ্গে পাড়ায় আবার কার কি হলো। এই কথা বলে আমি আরো বাড়ি থেকে বেরিয়ে আমাদের পাড়ার সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পিছনে যে পুকুরটা আছে ওই পুকুরের পাড়ের সামনে যেতেই দেখি সামনে আমাদের পাড়ার কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, আর পুকুর পাড় থেকে সামনে একটা মহিলার কান্নার আওয়াজ সঙ্গে চিৎকার ভেসে আসছে। হে ঠাকুর, আমি কি এমন পাপ করেছিলাম ঠাকুর? তুমি আমার একমাত্র শিবরাত্রি শোল থেকে এভাবে আমার গোল থেকে ছিনিয়ে নিলে। মহিলাটির কান্নার সঙ্গে চিৎকার করার আওয়াজগুলো শুনে মন্দিরা বলে ওঠে, এটা আমাদের পাড়ার অরুণা মাসিমার গলা না? আমি পুকুর পাড়ে লোকজনের ভিড়ের মধ্যে উঁকি ঝুঁকি মারতে মারতে বলি, হ্যাঁ তাই তো শুনে মনে হচ্ছে, চলো তো ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখি। এরপর আমি আর মন্দিরা ভিড় ঠেলে সামনে যেতেই দেখি অরুণা মাসিমা সত্যি সত্যি চিৎকার করে কাঁদছে, আর তার কোলে তার বছর 20-21-এর একমাত্র ছেলে সূর্য শুয়ে আছে, আর তার চোখ মুখ সারা শরীর পুরো ফ্যাকাশে, আর চোখ দুটো বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু দুটো চোখের মনির মধ্যে একটা চোখের মনি আছে আর একটা চোখের মনি নেই। তার জায়গায় পুরো ঘোলাটে। ওর সারা শরীর ফ্যাকাশে দেখে আমার মনে হলো ওর শরীর থেকে কেউ যেন সম্পূর্ণ রক্ত শুষে খেয়ে নিয়েছে। মন্দিরা সূর্যর ভয়ঙ্কর রূপ সহ্য করতে না পেরে শরীর খারাপ লাগছে বলে বাড়ি চলে যায়। আমি সূর্যর ওই অবস্থা দেখে চন্দ্রনাথ বাবুকে জিজ্ঞাসা করি, আচ্ছা কাকা বাবু, সূর্যের এই রকম অবস্থা কে করলো? আমার কথা শুনে চন্দ্রনাথ বাবু সূর্যর দিকে তাকায় আর চশমা খুলে চোখ মুছতে মুছতে বলে, জানি না এই অবস্থা কে করলো,
কাল রাতে ও যে গ্রামে কাজ করে সেখান থেকে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু পথে ওর সঙ্গে কি যে ঘটেছিল আমরা কেউ তো তা জানি না। শুধু আমাদের পাড়ার একটা ছেলে এসে খবর দিল আমাদের বাড়িতে যে সূর্যকে কে বা কারা খুন করে পুকুর পাড়ে ফেলে রেখে দিয়ে গিয়েছে। কিন্তু কারা যে এই জঘন্যতম অপরাধ করেছে আমরা কেউ কিচ্ছুটি জানি না। একটা অল্প বয়সী ছেলের আকস্মিক মৃত্যুর খবর শুনে পাড়ার সবাই ভেঙে পড়ে আর আলোচনা করতে থাকে সূর্যকে ওই রকম ভাবে কে বা কারা খুন করলো। এই ঘটনার আবার 1 মাস পর আমাদের ঠিক পাশের বাড়িতে আরো একটি আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটে ঠাকুর মশাই। আপনাদের পাশের বাড়িতে আবার কে আকস্মিক ভাবে মারা গেল? বিরাজ কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমার মেয়ের দেবিকার বান্ধবী মিতুল। আমার মেয়েরই বয়সী, কিন্তু দেবিকা থেকে ছোট, ওর বয়স 6 বছর। মিতুল বলে মেয়েটি কিভাবে মারা গেল বিরাজ বাবু? ঠাকুর মশাই, মিতুলের মৃত্যুটা ছিল খুব অস্বাভাবিক আর খুব রহস্যময়। মিতুলের মৃত্যুটা কেমন রহস্যময় শুনি তো একটু বিরাজ বাবু। মিতুল, দেবিকা, ওরা দুজন তো খুব ভালো বন্ধু ছিল বলা যায়। ওরা দুজন একে অপরের হরিহর আত্মা। কিন্তু একদিন বিকেল বেলায় ওরা দুজন পাড়ায় খেলতে বেরিয়েছিল। মিতুল খেলতে খেলতে হঠাৎ ওর কানে সদ্যজাত বাচ্চাদের মতো একটা কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজটা মিতুলের কানে আসতেই ও এদিক ওদিক তাকিয়ে কান্নার আওয়াজের সূত্র খুঁজতে থাকে। এরপর ওর চোখে যায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পিছনে যে পুকুরটা আছে ওই পুকুরের দিকে। চোখ যেতেই মিতুল দেখে পুকুরের সামনে একটা সাদা মতো ছোট্ট বিড়ালের বাচ্চা ম্যাও ম্যাও করে কাঁদছে। বিড়াল বাচ্চাটাকে পুকুরের ধারে ম্যাও ম্যাও করে কাঁদতে দেখে মিতুল এগিয়ে যায় পুকুর পাড়ের দিকে। মিতুল খুব বিড়াল ভালোবাসে বলে বিড়ালটাকে কোলে করে বাড়ি নিয়ে আসে। মিতুল বিড়াল বাচ্চাটাকে বাড়ি নিয়ে আসতেই বিড়াল বাচ্চাটাকে দেখে মিতুলের মা করুণা মিতুলকে বকাবকি করে ঠিকই, কিন্তু মিতুলের জোরাজুরিতে ও জেদের কাছে করুণা হেরে যায়। বিড়াল বাচ্চাটাকে বাড়ি রাখতে বাধ্য হয়। কি অদ্ভুত কথা! মিতুলের বাবা আপনাকে কি অদ্ভুত কথা শুনিয়েছিল বিরাজ বাবু? রবিন বলল আমাকে, জানিস বিরাজ, মিতুল যে বাড়িতে বিড়াল বাচ্চাটা পুষেছে না, ওই বিড়ালটার আবভাব কেমন যেন অদ্ভুত। তুই তো জানিস বিড়াল বাচ্চারা দুধ ভাত খেতে খুব ভালোবাসে, কিন্তু ও জানিস কোনোদিনও দুধ ভাত খেতে চায় না। ওকে মাছ মাংস খেতে দাও, ও দিব্যি খেয়ে নেবে। আর যেদিন ধর নিরামিষ হবে, মিতুলের মা যদি ওকে দুধ ভাত মেখে খেতে দেয়, ও কিছুতেই খাবে না, সারা দিন না খেয়েই বসে থাকবে। এছাড়া জানিস, সন্ধে হতেই ওকে বাড়ির কোথাও দেখা যায় না। সেই সকালবেলা দেখা যায়। সারা রাত যে বিড়ালটা কোথায় থাকে কে জানে। দুদিন সন্ধেবেলা বিড়ালটাকে বাড়ির মধ্যে দেখতে না পেয়ে করুণা মিতুল দুজনে বাড়ির আশেপাশে আর পাড়ায় খুঁজতে বেরিয়েছিল, কিন্তু কোথাও খুঁজে পায়নি। জানিস, আবার সকাল হতেই ওকে বাড়ির মধ্যে ঘোরাফেরা করতে দেখা যায়। রবিনের মুখে বিড়াল বাচ্চাটা সম্পর্কে এই কথা শুনে আমার মনে অল্প খটকা লেগেছিল, কিন্তু বেশি পাত্তা দিইনি এই বিষয়ে। বিড়ালটাকে বাড়ি নিয়ে আসার 1 মাস পর একদিন সকালে মিতুল দেবিকার সঙ্গে পাড়ায় খেলছিল। হঠাৎ করেই খেলতে খেলতে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। মিতুলের মা করুণা মিতুলকে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে ভাবে হয়তো সকাল থেকে কিছু খায়নি, খালি পেটে ছিল বলে শরীর খারাপ হয়েছে, তাই মিতুল অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিন্তু দুপুরের দিকে মিতুলের জ্ঞান ফিরে ঠিকই, কিন্তু রক্ত বমি শুরু করে, আর তার সঙ্গে মারাত্মক জ্বর, আর সারা গায়ে ছোট ছোট কালশিটের মতো লাল দাগ ফুটে ওঠে। তারপর সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় ঠিকই, কিন্তু কোনো ডাক্তারের ওষুধে মিতুলের জ্বর আর বমি করা কমে না। এইভাবে 2 সপ্তাহের মধ্যে মিতুল রক্তাল্পতার অভাবে মারা যায় হাসপাতালে। মিতুল মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই দিন থেকে
ও যে সেই সাদা বিড়াল বাচ্চাটাকে পুকুর পাড় থেকে কুড়িয়ে এনে বাড়িতে পুষছিল, সেই সাদা বিড়াল বাচ্চাটাকে মিতুলের বাড়ির মধ্যে ওর মা বাবা ও বাড়ির কেউই দেখতে পেল না। মিতুলের মা করুণা ভাবে মিতুলের মৃত্যুর পেছনে হয়তো ওই সাদা ছোট বিড়াল বাচ্চাটাই দায়ী। এবার তারানাথ গম্ভীর মুখে বলে, আচ্ছা বিরাজবাবু, মালিনী আসার আগে আপনার পাড়ায় অস্বাভাবিক কোনো ঘটনা কি ঘটেছিল কোনো রকম? বিরাজ একটু ভেবে নিয়ে বলে, না ঠাকুর মশাই, এর আগে আমাদের পাড়ায় কোনো রকম অস্বাভাবিক ঘটনা ঘটেনি, এই প্রথম। কেন ঠাকুর মশাই, হঠাৎ আপনি এই প্রশ্ন করলেন কেন আমাকে? না কিছু না। আচ্ছা, মিতুলের অস্বাভাবিক মৃত্যুর পর পাড়ায় আর কোনো বাড়িতে কি অস্বাভাবিক কোনো মৃত্যুর ঘটনা ঘটেছিল? হ্যাঁ ঠাকুর মশাই, মিতুলের মৃত্যুর 1 মাস পর আমাদের পাড়ায় আবার এক 6 বছরের ছেলে মারা যায়, মিতুল আর সূর্যর মতো অস্বাভাবিক ভাবে। আচ্ছা, কিভাবে মারা যায় বিরাজবাবু ওই 6 বছরের ছেলেটা? ঠাকুর মশাই, ছেলেটার নাম হলো রঞ্জন। আমাদের পাড়ায় একদম শেষ মাথায় ওর বাড়ি। বাড়ি বললে ভুল হবে, ওই কুড়ে ঘরের মতো। ওদের বাড়িটা ছিল পাকা ইটের দেওয়াল আর মাথায় টিনের ছাউনি। রঞ্জন আর রঞ্জনের মা শুধু থাকতো ওই বাড়িতে। রঞ্জনের বাবা কিডনি ফেল করে মারা যায় যখন রঞ্জনের 2 বছর মাত্র বয়স ছিল। রঞ্জনের বাবা মারা যাওয়াতে ওর মা কলকাতার কোন এক হাসপাতালে সেবিকার কাজ করে খুব কষ্ট করে সংসার চালিয়ে রঞ্জনকে মানুষ করছিল। যেদিন ঘটনাটা ঘটে সেই দিন রঞ্জনের সঙ্গে আমার দেখা হয়েছিল বিকেল বেলাতে। ও স্কুল থেকে বাড়ি ফিরছিল আর আমি অফিস থেকে বাড়ি ঢুকছি সেই সময়। ওর সঙ্গে কথাও হয়েছিল। তারপর রাতের দিকে আমরা যখন খেতে বসেছি, হঠাৎ পাড়ার কিছু লোকেদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই। আমি পাড়ার লোকেদের চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসি আর 2 তলার বারান্দায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করি একটা পাড়ার লোককে, কি হয়েছে, কি রাত দুপুরে এত চিৎকার কিসের, কার কি হলো? আমার বাড়ির সামনে থেকে আমাদেরই পাড়ায় থাকে একটা লোক আমাকে বলে, বিরাজদা, নির্মলদার 6 বছরের ছেলে রঞ্জন মারা গেছে। রঞ্জনের মারা যাওয়ার কথা শুনে আমার মাথায় কে যেন সঙ্গে সঙ্গে হাতুড়ির বাড়ি মেরে গেল মুহূর্তের মধ্যে। আমি তখন লোকটাকে দাঁড়াতে বলে সঙ্গে সঙ্গে নিচে ছুটে যাই আর জিজ্ঞাসা করি, আচ্ছা রঞ্জন কিভাবে মারা গেল? ওর সঙ্গে তো আমার বিকেলেই দেখা হয়েছিল। এর মধ্যে কি এমন হলো ওর যে ভগবান ওকে নিজের কাছে টেনে নিল? আমার কথা শুনে লোকটা বলে, সূর্য আর মিতুল যেভাবে মারা গেছে, রঞ্জন ঠিক সেইভাবেই মারা গেছে, রক্ত স্বল্পতায়। আমি লোকটার কথা শুনে আমি সঙ্গে সঙ্গে রঞ্জনের বাড়ির দিকে যাই আর গিয়ে দেখি সত্যি সত্যি সূর্য আর মিতুলের মতো রঞ্জনেরও একই অবস্থা হয়েছে। সারা শরীর ফ্যাকাশে আর শরীরে নানা জায়গায় লাল লাল কালশিটের মতো দাগ। ওর সারা শরীর ফ্যাকাশে দেখে মনে হলো শরীর থেকে কেউ যেন সমস্ত রক্ত শুষে নিয়েছে। 3-3টে কম বয়সী ছেলে মেয়ের আকস্মিক মৃত্যু দেখে পাড়ার সবার মধ্যে একটা অজানা ভয়ের বার্তাবরণ সৃষ্টি হয়। নিজেদের ছোট ছোট ছেলে মেয়েদের সব সময় চোখে চোখে রাখে। বিকেলবেলা যাও বা আমাদের পাড়ায় ছোট ছোট ছেলে মেয়েগুলো খেলতে বেরোতো, সেটাও বাড়ির অভিভাবকরা বন্ধ করে দেয় অজানা মৃত্যুর ভয়ের জন্য। এছাড়া পাড়ার লোকেদের মুখে ইতিমধ্যেই কিছু কথা কানে আসছে জানেন ঠাকুর মশাই। আপনাদের পাড়ার লোক ইতিমধ্যে কি কথা বলছে যা আপনার কানে এসেছে? ওরা বলছে পাড়ায় নাকি রক্তচোষা ডাইনি বা পিশাচিনীর আবির্ভাব ঘটেছে। আচ্ছা ঠাকুর মশাই, সত্যি কি আবির্ভাব ঘটেছে সেই রক্তচোষা ডাইনির? তারানাথ বলে, আমি একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? বলুন না ঠাকুর মশাই, আপনি কি বলবেন বলুন, আমি কিছু মনে করব না। আপনি তখন বললেন মালিনী আপনাদের বাড়ি আসার 1.5 মাস পর থেকে আপনাদের পাড়ায় 3-3টে বাচ্চার আকস্মিক মৃত্যু হয়েছে, কি তাই তো? হ্যাঁ ঠাকুর মশাই, কিন্তু আপনি হঠাৎ এখানে মালিনীর প্রসঙ্গ তুলছেন কেন? ও বেচারি কি করেছে?
আমার মনে হচ্ছে বিরাজবাবু, এই মালিনীর সঙ্গে এই তিনটে বাচ্চার আকস্মিক মৃত্যু কোনো না কোনোভাবে জড়িত আছে, কিন্তু কিভাবে জড়িত আছে সেটা আমাকে আগে জানতে হবে। তারানাথের এই প্রশ্ন শুনে বিরাজ যেন একটু চমকে ওঠে। তারপর বলে, আপনি কি বলছেন কি ঠাকুর মশাই, তিনটে বাচ্চার আকস্মিক মৃত্যুর জন্য মালিনী দায়ী? কিন্তু মালিনী যে এই কাজগুলো করেছে তার প্রমাণ কি? বিরাজবাবু, আপনি যদি প্রমাণ চান তবে আমাকে আপনার বাড়ি গিয়ে থাকতে হবে এবং মালিনীর উপর নজর রাখতে হবে। তাহলেই বোঝা যাবে যে এই কাজগুলো মালিনী করেছে কি করেনি। এবার বিরাজের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে বলে, ঠাকুর মশাই, আপনি যাবেন আমাদের বাড়িতে? কবে যাবেন বলুন, আপনাকে এসে আমি নিয়ে যাব। না বিরাজবাবু, আপনাকে আমায় নিয়ে যেতে হবে না, আমি একাই আপনার বাড়ি যাব, তবে অতিথি হিসেবে নয়, আপনার বাড়ির ভাড়াটে হিসেবে। কারণ যে বা যারা এই জঘন্যতম কাজগুলো করেছে তাদের বুঝতে দেওয়া যাবে না যে আমি তাদের কাজে নজর রাখতে যাচ্ছি, কারণ কাজটা আমাকে খুব সাবধানেই করতে হবে। এই কাজে আমার না, আপনার আর আপনার পাড়ায় যারা থাকে তাদের মৃত্যু ভয়ও আছে। তা ঠাকুর মশাই, আপনি কবে যাবেন আমার বাড়িতে? কাল বেলার দিকে। আপনি বাড়িতেই থাকবেন তো? হ্যাঁ ঠাকুর মশাই, আমি বাড়িতেই থাকবো, কারণ আমাকে তো বাড়িতে থাকতেই হবে, দেবিকা অসুস্থ কিনা। এরপর বিরাজ যখন তারানাথের বৈঠকখানার ঘর থেকে বাইরে বেরোতে যাবে, তখনই তারানাথ পেছন থেকে তাকে ডেকে ওঠে। বিরাজবাবু, একটু দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেওয়ার আছে। তারানাথের কথা শুনে বিরাজ দাঁড়িয়ে পড়ে এবং পেছন ফিরে বলে, কি জিনিস দেবেন ঠাকুর মশাই? তারানাথ বৈঠকখানার ঘরে লোহার সিন্দুকের ভেতর থেকে একটা ছোট কালী মূর্তি বের করে বিরাজের হাতে দিয়ে বলে, বিরাজবাবু, দেবিকা মায়ের সুরক্ষার জন্য এই কালী মূর্তিটা আপনার হাতে দিলাম। আপনি বাড়ি গিয়ে দেবিকা মায়ের মাথার কাছে এই মূর্তিটা রেখে দেবেন। এই মূর্তি যতক্ষণ দেবিকা মায়ের সঙ্গে থাকবে, দেবিকা মাকে কোনো অশুভ শক্তি ছুঁতে বা অশুভ কোনো দৃষ্টি নজর দিতেও পারবে না। এই কালী মূর্তি ওকে এখন সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। বিরাজ তারানাথের হাত থেকে কালী মূর্তিটা নিয়ে তারানাথকে প্রণাম করে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে দেবিকার মাথার কাছে কালী মূর্তিটা রেখে দেয়। এই মেয়ে যে রক্তচোষা ডাইনির কবলে পড়েছে, আর এই রক্তচোষা ডাইনি দেবিকার আশেপাশেই আছে, কিন্তু ওকে ছুঁতে পারছে না, কারণ ওর মাথার কাছে ওই কালী মূর্তি ওকে রক্ষা করছে। তারানাথের মুখে এই কথা শুনে বিরাজের স্ত্রী মন্দিরা কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর মশাই, আপনি একই কথা বলছেন? দেবিকা রক্তচোষা ডাইনির কবলে পড়েছে? হ্যাঁ মা, দেখছো না দেবিকার হাত পা পুরো শরীর কেমন ফ্যাকাশে হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ওর শরীর থেকে কে যেন সমস্ত রক্ত শুষে খেয়ে নিচ্ছে ধীরে ধীরে। মন্দিরা বলে, কিন্তু এই ডাইনি কে? কোথায় থাকে সেই ডাইনি ঠাকুর মশাই? তা ঠিক জানি না মা, কে সেই ডাইনি, কিন্তু এই ডাইনি দেবিকা মায়ের আশেপাশেই আছে সেটা আমি নিশ্চিত। আচ্ছা বিরাজবাবু, ওই মালিনী বলে মেয়েটা কোথায়? ওকে তো দেখছি না। ঠাকুর মশাই, মালিনী তো বাড়ি নেই, এখন তো ও কাজে গেছে, ফিরতে ফিরতে ওই দুপুর হবে, তখন ওর সঙ্গে আলাপ করা যাবে। এখন আপনি অনেকটা পথ পরিশ্রম করে এসেছেন, একটু বিশ্রাম নেবেন, চলুন। তারানাথ দোতলা থেকে যেই একতলার একটা ঘরে প্রবেশ করতে যাবে, দেখে নিচের বারান্দার সদর দরজা খুলে একটা কম বয়সী মহিলা ঘরে ঢুকছে, আর তার হাতে বড় একটা চটের ব্যাগ। মহিলাটি সদর দরজা খুলে সঙ্গে সঙ্গে নিজের ঘরে ঢুকে যায়। তারানাথের দিকে একবার তাকায়ও না। বিবাহিত মহিলাটিকে ঘরে ঢুকতে দেখে তারানাথ জিজ্ঞাসা করে বিরাজকে, এই বুঝি আপনার ভাড়াটে মালিনী? হ্যাঁ ঠাকুর মশাই, ওই মালিনী। তা বিরাজবাবু, আপনার মুখে তো শুনেছি মালিনী রান্নার কাজ করে লোকের বাড়িতে,
কিন্তু ওর হাতে বড় চটের ব্যাগই বা কি করছে? আর ওই হাতের চটের ব্যাগ দেখে আমার খুব রহস্যময়ই লাগলো। মনে হচ্ছে ওর মধ্যে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। তা কি রহস্য সেটা আমাকে জানতে হবে। বিকেল হতেই তারানাথ দেখলো নিজের ঘরের দরজা ফাঁক করে মালিনী সেই বড় চটের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল। মালিনী বেরিয়ে যেতেই তারানাথ চুপিসারে মালিনীর ঘরের সামনে গিয়ে দেখে মালিনীর ঘরের দরজায় বিরাট বড় একটা তালা ঝুলছে। তালা দেখে তারানাথ আপন মনেই বলে ওঠে, ঘরটায় যদি একবার ঢুকে যেতে পারতাম তাহলে খুব ভালোই হতো। ওই ঘরে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। তারানাথ যখন এই কথা ভাবছিল, হঠাৎ তার চোখ চলে যায় মালিনীর ঘরের জানলার দিকে এবং দেখে জানালার একটা পাল্লা অল্প করে খোলা। তারানাথ সেই জানালার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু খোলা পাল্লার ভেতর দিয়ে ভেতরে কিছুই দেখতে পায় না, কারণ সারাটা ঘর খুটখুটে অন্ধকার। ঘরের ভেতর কিছু দেখা যাচ্ছে না বটে, কিন্তু ঘরের ভেতর থেকে পচা আষ্টে একটা দুর্গন্ধ বেরিয়ে আসছে। সেটা যে কিসের গন্ধ বোঝা যাচ্ছে না। জানালা দিয়ে কিছু দেখতে না পেয়ে তারানাথ ঘরে চলে আসে। এমন সময় দূরের গির্জায় ঢং ঢং করে রাত 10টা বাজার ঘন্টা বাজতেই তারানাথ দেখে আবার মালিনী বারান্দার সদর দরজা খুলে নিজের ঘরে ঢুকে যায়। কোনো দিকে তাকায় না সে। খট করে দরজার ছিটকিনি খোলার আওয়াজে তারানাথের ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই তারানাথ বিছানায় শুয়েই আপন মনে বলে, এই মাঝরাতে পাশের ঘরের দরজা ছিটকিনি খোলার আওয়াজ হলো না? পাশের ঘরে তো মালিনী থাকে, ও এত রাতে কোথায় বেরুচ্ছে? এবার তারানাথ বিছানা ছেড়ে উঠে ঘরের জানালায় ফাঁক করে দেখে সত্যি সত্যি মালিনী এত রাতে বাইরে বেরোচ্ছে। মালিনী এত রাতে বাইরে বেরুচ্ছেই বা কোথায়, তা তো একবার দেখতে হচ্ছে। তারানাথ চুপিসারে খুব সন্তর্পণে ধীরে ধীরে মালিনীর পিছন পিছন যায়। পিছনে হাঁটতে হাঁটতে রাস্তার জ্বলা কেরোসিনের হলুদ বাতির আলোয় দেখে মালিনী হাঁটছে, কিন্তু ওর কোনো ছায়া রাস্তায় পড়ছে না। তারানাথের বুঝতে আর বাকি রইল না মালিনী আসলে কোনো মানুষ নয়, জীবন্ত অশরীরী। তারানাথ লুকিয়ে লুকিয়ে মালিনীকে দেখতে থাকে। এমন সময় বছর 50-52 এক লোক হাঁটতে হাঁটতে পাড়ার ভিতর এগিয়ে আসছে। মালিনী যেন সাপদের দৃষ্টি দিয়ে লোকটির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মালিনী লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। তারপরই ঘটে যায় সেই ঘটনা। চোখের নিমেষে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে তারানাথ সেটা আগে বুঝতেও পারেনি। ঘটনাটি হলো, মালিনী ওই লোকটার সামনে দাঁড়াতেই লোকটাও মালিনীকে দেখে যেন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকে। মালিনী ধীরে ধীরে লোকটার দিকে হাত বাড়ায় এবং চোখের নিমেষের মধ্যে লোকটার মুন্ডু ধরে এদিক ওদিক করে দেয় এবং লোকটার সঙ্গে সঙ্গে ওখানেই পড়ে মারা যায়। মালিনী এবার লোকটার বুকের উপর চেপে বসে। তার মুখ থেকে দুটো সদন্ত বেরিয়ে আসে এবং সেই সদন্ত মালিনীর ঠোঁটের দুফাক থেকে বেরিয়ে আসার জন্য মালিনীকে এখন আর অপরূপ সুন্দরী মেয়ে লাগছিল না, তার জায়গায় এক জীবন্ত রক্তচোষার ডাইনি বলে মনে হচ্ছিল। এরপর মালিনী তার সদন্ত জোড়া লোকটার গলায় বসিয়ে দেয় আর মনের আনন্দে রক্তপান করতে থাকে, আর মাঝে মাঝে আকাশ পানে তাকিয়ে চিৎকার করে হাসতে হাসতে বলতে থাকে, মালিনীর রক্ত পান করা শেষ হলেই ধীরে ধীরে লোকটির বুকের উপর থেকে সে উঠে দাঁড়ায়, মুখ ফেরায় তারানাথের দিকে। তারানাথ বিস্ফারিত দৃষ্টিতে দেখে মালিনীর ঠোঁটের এক কোণ বেয়ে কালচে লাল রক্ত গড়িয়ে পড়ছে। সেই রক্ত সারা শরীরে লেগে গেছে এবং সেই রক্ত চেটে চেটে খাচ্ছে সে মনের আনন্দে।
আর সেই লোকটার ছিবড়ে ফ্যাকাশে দেহটা রাস্তার উপর পড়ে আছে। মালিনী বাড়ি ফেরার পথ ধরে, তার আগেই তারানাথ তো চুপিসারে বাড়ি ফিরে আসে। পরদিন সকাল হতেই পাড়ায় খবর ছড়িয়ে পড়ে আরো একজন রক্তচোষা ডাইনি বা পিশাচিনীর কবলে পড়ে মারা গেছে। বিরাজ এই মর্মান্তিক খবরটা শুনে সঙ্গে সঙ্গে তারানাথের কাছে ছুটে যায়। তার কথা শুনে তারানাথ গম্ভীর গলায় বলে, বিরাজবাবু, রক্তচোষা ডাইনি বা পিশাচিনীটা আর কেউই নয়, আপনার বাড়ির ভাড়াটে মালিনী। তারানাথের মুখ থেকে এই কথা শুনে বিরাজ চমকে উঠে বলে, এ আপনি কি বলছেন ঠাকুর মশাই? মালিনী সেই রক্তচোষা ডাইনি? হ্যাঁ বিরাজবাবু, আমি কাল রাতেই ওর আসল রূপ দেখেছি। এই বলে তারানাথ কাল রাতে নিজের চোখে যা যা দেখেছে সব খুলে বলে। বিরাজ মালিনীর আসল রূপের কথা জানতে পেরে বলে, হায় ভগবান, আমি না জেনে না বুঝে আমার বাড়িতে এক রক্তচোষা ডাইনিকে থাকতে দিয়ে আমি কত বড় পাপ কাজ করেছি। পাড়ায় চারজনের মৃত্যুর জন্য শুধুমাত্র আমি দায়ী ঠাকুর মশাই। বিরাজ তারানাথের পায়ে পড়ে কাঁদতে থাকে। তারানাথ বিরাজকে তুলতে তুলতে বলে, বিরাজবাবু, আপনি এর জন্য কোনোভাবেই দায়ী নন, কারণ মালিনীর আসল রূপ সম্পর্কে আপনি কোনোভাবেই জানতেনও না এর আগে থেকে। তাই এই মৃত্যুগুলোর জন্য আপনি কোনোভাবেই দায়ী হতে পারেন না। বিধাতা এদের ভাগ্যে যা লিখে দিয়েছে তাই ঘটেছে। শুধু এখন দেখার পালা যে ওই ঘরের ভিতরেও কি কাজ করে রাতের বেলাতে। তারানাথের মুখ থেকে এই কথা শুনে বিরাজের ভুরুটা কুঁচকে যায়, আর সে জিজ্ঞাসা করে, ঠাকুর মশাই, রাতের বেলা কি কাজ করে মানে? ঠিক বুঝলাম না। কাল রাতে মালিনী ওই কাণ্ড করে ঘরে ফেরার পর ওর ঘর থেকে মন্ত্র উচ্চারণের আওয়াজও পেয়েছি বেশ অনেক রাত পর্যন্ত। এবার বিরাজের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়, আর আমতা আমতা করে সে বলে, ঠাকুর মশাই, মন্ত্রোচ্চারণ করে মানে ও কোনো কালা জাদু পুজো বা কোনো শয়তানের পুজো করে না তো? বিরাজবাবু, ওই ঘরের মধ্যে কি পুজো করে সারা রাত ধরে, এটা আজ রাতে আমাদের দুজনকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে, তাহলেই সবটা জানা যাবে। এছাড়াও গতকাল কাজে বেরিয়ে যাওয়ার পর ওর ঘরের জানালার একটা পাল্লা খোলা ছিল। ওই জানালার পাল্লা খুলে ওকে ঝুঁকি দিয়ে ঘরের ভিতরটা দেখার চেষ্টাও আমি করেছিলাম, কিন্তু কিছুই দেখতে পাইনি। শুধু ঘরের ভিতর থেকে পচা আসতে একটা গন্ধ পেয়েছি, কিন্তু সেটা কিসের গন্ধ তা আমাদের জানতে গেলে আজ রাতে ওর ঘরের ভিতরে ও কি কাজ করে সেটা দেখতে হবে। ও ঠাকুর মশাই, আজ ওর ঘর থেকে কোনো মন্ত্র উচ্চারণের আওয়াজ পাওয়া যাচ্ছে না তো। আজ কি ও ঘুমিয়ে পড়লো নাকি? বিরাজ তারানাথের পাশে শুয়ে যখন কথা বলে, তারানাথ ফিসফিস করে বলে, একটু অপেক্ষা করুন, ঠিক শুনতে পাবেন, এখনো তো বেশি রাত হয়নি। তারানাথের মুখের কথা শেষ হতে না হতেই পাশের ঘর থেকে মালিনীর মন্ত্র উচ্চারণের আওয়াজ শোনা যায়। ডাকিনী হস্তে নমঃ, ওম ডাকিনী সিদ্ধ নমস্তুতে। তারানাথ বিরাজের দিকে তাকিয়ে বলে, আপনি আমার সঙ্গে চুপিসারে খুব সন্তর্পণে পিছন পিছন আসুন কেমন? বিরাজ খুব সন্তর্পণে তারানাথের পেছনে পেছনে মালিনীর ঘরের জানালার সামনে গিয়ে দাঁড়ায়। জানালার একটা পাল্লা খোলা ছিল, সেই ফাঁক দিয়ে দুজনে বিস্ফারিত নজরে দেখে একটা বাচ্চা ছেলের বুকের উপর উলঙ্গ অবস্থায় কুৎসিত দেখতে এক বুড়ি বসে আছে। তার মুখ থেকে একজোড়া সদন্ত বের করে সেই বাচ্চা ছেলেটার গলায় সে ফুটিয়েছে। তার রক্ত শুষে শুষে খাচ্ছে আর খ্যাক খ্যাক করে হাসছে।
বিরাজ কাঁপা কাঁপা গলায় তারানাথকে প্রশ্ন করে। ঠাকুরমশাই, মালিনী কোথায়? ওকে তো দেখছি না। ঘরের ভিতর ওই বুড়িটাকে? শিকল বুড়ি? বিরাজবাবু, আপনার বাড়িতে এতদিন ধরে শিকল ডাইনি বুড়ি বাসা বেঁধেছিল? তারানাথের মুখ থেকে শিকল ডাইনি বুড়ির নামটা শুনে বিরাজ প্রশ্ন করে, আচ্ছা ঠাকুরমশাই, এই শিকল ডাইনি বুড়িটাকে? পরে বলছি, আগে ওর কাণ্ড কারখানাগুলো দেখতে দিন। এরপর দুজনে আরো কতগুলো অবাক করা দৃশ্য দেখল। ওই উলঙ্গ বুড়ি বাচ্চা ছেলেটার শরীর থেকে সমস্ত রক্ত খাওয়া শেষ করে মালিনীর রূপে ফিরে আসে। মালিনীর এই রূপ পরিবর্তন দেখে বিরাজ ভয়ে চমকে যায়। তারা আরো দেখে মালিনীর ঘরের মধ্যে কতগুলো নরকঙ্কালের ছোট বড় মাথা আর শরীর পড়ে আছে। সেই সঙ্গে ঘরের একটা তাকে ছোট ছোট জারে লাল লাল তরলের মতো কি যেন একটা রাখা। সেই সঙ্গে ঘরের উপরের কড়িকাঠ থেকে নানা ধরনের লাল, সাদা, কালো রঙের তেল সিঁদুর মাখানো কাপড়ের পুতুল সুতো দিয়ে ঝোলানো আছে দেখে তারা। আর ঘরের এক কোণে একটা কাঠের ছোট টেবিলের উপর কিসের যেন একটা অচেনা মূর্তি বসানো আছে। সেই মূর্তি দেখে তারানাথ চিনতে পারে মূর্তিটা হলো ডাকিনী মূর্তি। এই মূর্তির পুজো করে ডাকিনী বা পিশাচিনীরা মানুষের ক্ষতি করার জন্য। তারা আরো দেখে ঘরের দেওয়ালে নানা জায়গায় নানা যন্ত্র আঁকা, কোনোটা তেল সিঁদুর দিয়ে আর কোনোটা বা কাঠ কয়লা দিয়ে। মালিনী ওদের দেখে ফেলার আগেই ওরা দুজনে যেমন এসেছিল তেমনি সন্তর্পণে যে যার ঘরে চলে যায়। পরদিন সকালবেলা চা খেতে খেতে বিরাজ তারানাথকে প্রশ্ন করে, আচ্ছা ঠাকুরমশাই, আপনি কাল রাতে শিকল ডাইনি বুড়ি এলে একজনের নাম বলেছিলেন ওই ঘরের অচেনা বুড়িটাকে দেখে। আচ্ছা, এই শিকল ডাইনি বুড়িকে? এই বুড়ির সঙ্গে আপনার আগে কোন রকম কি ঘটনা ঘটেছে, বা এই শিকল ডাইনি বুড়ির সম্পর্কে আপনি কিছু জানেন? তারানাথ বলে, হ্যাঁ, আমি এই শিকল ডাইনি বুড়িকে অনেক বছর আগেই দেখেছি কুসুমপুর গ্রামে। ওই ডাইনি তো মরে গিয়েছিল, কিন্তু বেঁচে উঠলো কি করে সেটাই এখন ভাবছি। ভুলবশত কেবল এই দাঁত মাটি খুঁড়ে বার করেনি তো, তাহলে ও আবার বেঁচে উঠবে, ওই পৃথিবীতে অন্য রূপেও ফিরে আসবে। আমার মনে হয় কেউ হয়তো ভুলবশত ওর দাঁত মাটি খুঁড়ে বার করেছে বলে ও আবার এই জগতে বেঁচে ফিরে এসেছে, অন্য রূপে, অন্য নামে। রক্তপান করে ওর যৌবন আবার ফিরে পাওয়ার জন্যই আর কি। আচ্ছা ঠাকুরমশাই, এই শিকল ডাইনি বুড়ি কুসুমপুর গ্রামে কি করছিল? কারোর কি প্রাণ নিয়েছিল? এখানে যখন শিকল ডাইনি বুড়ির প্রসঙ্গ উঠেছে তখন ওর সম্পর্কে সব খুলে বলি, তাহলে আপনার কাছে পুরো ব্যাপারটাই পরিষ্কার হবে, আর আপনি বুঝতে পারবেন এই মালিনীর সঙ্গে শিকল ডাইনি বুড়ির কি সম্পর্ক। তারানাথ ধীরে ধীরে মালিনী ওরফে শিকল ডাইনি বুড়ির সম্পর্কে সব কথা সংক্ষেপে খুলে বলে বিরাজকে। ঘটনাটা ঘটে আজ থেকে 8 বছর আগে। দেবু, ওর ভালো নাম দেবাংশু, আর ওর বন্ধু রবি পোস্ট অফিসের কাজে কুসুমপুর গ্রামে যায়। রবি একদিন সন্ধ্যাবেলা পোস্ট অফিস থেকে ফিরছিল, তখন ওর সঙ্গে কুমুদিনী বলে একটি মেয়ের সাক্ষাৎ হয়। রবি মেয়েটাকে ওর পরিচয় জিজ্ঞাসা করতে ও জানায় ওর স্বামী ওকে তাড়িয়ে দিয়েছে এবং ও রাস্তায় রাস্তায় কাজের জন্য ঘুরছে, কিন্তু ওকে কেউই কাজ দিচ্ছে না। কুমুদিনীর মুখে ওর দুঃখের কথা শুনে রবির খুব করুণাই হলো। ও কুমুদিনীকে বাড়ির কাজের জন্য নিয়ে যায় ঠিকই, কিন্তু ধীরে ধীরে ওই শয়তানি রবির অজান্তেই ওর দেহের সমস্ত রক্ত শুষে খেতে থাকে। রবির মৃত্যুর পর ওই কুসুমপুর গ্রামের অনেকেই ওই কুমুদিনী মানে ওই শিকল ডাইনি বুড়ির কবলে পড়ে মারা যায়। গ্রামের লোকেদের মুখে রবির মৃত্যুর খবর শুনে দেবু রবির মৃত্যুর প্রতিশোধ নিতে যায়।
রবির মতো দেবুরও ওই একইভাবে কুমুদিনীর সঙ্গে দেখা হয়, কিন্তু কুমুদিনী যেমন তার মায়ার বশে বশ করে রবিকে মেরে ফেলেছিল, দেবুকে সেটা পারেনি। দেবু আমার কাছে আসে ও রবির কিভাবে মৃত্যু হয়েছে এবং কুসুমপুর গ্রামে কি কি ঘটনা ঘটেছে সব জানায়। আমি সব শুনে ওর হাতে একটি মন্ত্রপুত তাবিজ বেঁধে দিই, যাতে ও কোনো রকম অশুভ বিপদের সামনে না পড়ে এবং কুমুদিনী যাতে ওকে মায়ার বশে বশ করতে না পারে, সেই কারণেই ওকে তাবিজটা দিয়েছিলাম। দেবু চলে যাওয়ার পর আমি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে কুসুমপুরে যাই এবং ওকে ওই ডাইনির কবল থেকে রক্ষা করি। ওই ডাইনি মারা যাওয়ার পর ওর প্রাণ ভোমরা একজোড়া সদন্ত আমি একটা মাটির ছোট ভাঁড়ের মধ্যে রেখে ওই কুসুমপুর গ্রামের শ্মশানে অশ্বত্থ গাছের তলায় পুঁতে দিয়েছিলাম গভীর গর্ত খুঁড়ে। বারবার করে ওই গ্রামের বাসিন্দাদেরকে বারণ করেছিলাম যে মাটি খুঁড়ে যদি কেউ কোনোদিনও ওই সদন্ত জোড়া বার করে তাহলে ও আবার বেঁচে উঠবে, অন্য রূপে এই জগতে ফিরে এসে আবারও লোককে ওর মায়ার বশে বশ করে ওর কার্যসিদ্ধি সম্পন্ন করবে, কারণ ওরা রক্ত ছাড়া বাঁচে না। আর ওই মালিনীর যে এত সুন্দর রূপ আর যৌবন দেখছেন, ও কিন্তু পুরোপুরি মানুষের রক্ত পান করে ওর রূপ যৌবন ধরে রেখেছে। মানুষের টাটকা রক্তই ওর জীবনদাতা। ওরা মানুষের রক্ত ছাড়া বাঁচে না। ওরা মানুষ থেকে পশু আরো নানান ধরনের রূপ নিতে পারে। আর ওই মালিনী বিড়ালের রূপ ধরে মিতুলকে মায়ার জালে বসে ফেলে ও রক্তপান করেছে দীর্ঘদিন ধরে, তারপর ওকে মেরে ফেলেছে। এরা হলো ডাইনি। এই ডাইনি নানান ধরনের রূপ ধরে ওর মায়ার জালে শিশু ও কম বয়সী ছেলে মেয়েদের প্রেমের জালে ফেলে ধীরে ধীরে ওদের দেহের রক্ত শুষে খায়। এবার বিরাজ আমতা আমতা করে বলে ওঠে, আচ্ছা ঠাকুর মশাই, এদের কি কোনো রকম ভাবে মেরে ফেলা বা বিনাশ করা যায় না? তারনাথ একটু যেন চুপ করে থাকে, তারপর বলে, আপনি আমাকে কিছু রসুনের কোয়া আর খ্রিস্টানদের একটা ক্রস জোগাড় করে দিতে পারবেন কি? হ্যাঁ পারবো ঠাকুর মশাই, কিন্তু ও দিয়ে কি হবে? রসুনের কোয়া আর ওই ক্রুশ দিয়ে ওকে ভয় দেখাতে হবে এবং ও যখন ভয় পাবে তখন ওকে আমাদের মারতে হবে একটা রূপোর ছুরি দিয়ে। ছুরি দিয়ে ওকে এমন ভাবে মারতে হবে যাতে ওর সরাসরি সদন্তে গিয়ে লাগে এবং সেই দাঁত দুটো খুলে পড়ে যায়, কারণ ডাইনির ওই এক জোড়া সদন্তই প্রাণ ভোমরা। এই এক জোড়া সদন্ত যদি ওর মুখ থেকে খুলে বেরিয়ে আসে, ওর ভবলীলা ওইখানেই সাঙ্গ। শুনুন, আপনি বেশি আর দেরি করবেন না। আপনি বাজারে গিয়ে 1 কিলো রসুন কিনে আনুন, আর আমি এইদিকে বাড়ি গিয়ে ক্রস আর রূপোর ছুরিটা নিয়ে আসি। যা করতে হবে আজ রাতের মধ্যেই করতে হবে। বিকেল হতেই মালিনী কাজে বেরিয়ে যায়। তারনাথ বিরাজকে বলে, আপনি একটা একটা করে রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে মালিনীর ঘরের দরজার সামনে সাজিয়ে রাখুন, সঙ্গেই ক্রসটাও রাখুন। ও যখন রাতে কাজ সেরে ঘরে ঢুকবে তখন ওই রসুনের কোয়াগুলো আর ওই লোহার ক্রস দেখে ভয় পাবে। তখনই আমাদের ওকে মারার সুযোগটা কাজে লাগাতে হবে। তারানাথের কথা অনুযায়ী বিরাজ বাজার থেকে আনা রসুনের কোয়াগুলো একটা একটা করে ছড়িয়ে মালিনীর ঘরের দরজার সামনে সাজাতে থাকে। দূরের গির্জার ঘড়িতে ঢং ঢং করে রাত 10টা বাজার আওয়াজ হয়, কিন্তু মালিনীর ফেরার নাম নেই। আরো মিনিট 15 কেটে যাওয়ার পরে হঠাৎ বাইরের সদর দরজায় খুব করে আওয়াজ হয়। বিরাজ ও তারানাথ ঘরের দরজার ফাঁক দিয়ে দেখে মালিনী হেলতে দুলতে বাড়ির ভেতরে ঢুকছে। ওর মুখে একটা হিংস্র শয়তানি হাসি। বিরাজ তারানাথের হাত খামচে ধরে বলে ওঠে বেশ ভয়ার্ত কণ্ঠে, ঠাকুর মশাই, এবার কি হবে? আমার খুব ভয় করছে। ভয় পাবেন না একদম বিরাজ বাবু, আমি আছি আপনার সঙ্গে। এবার যা যা হয় দেখে যান চুপচাপ করে, কোন রকম মুখে আওয়াজ করবেন না। আমরা ঠিক
সময় মতোই বাইরে বেরোবো, কেমন? তারানাথের কথা শেষ হতে না হতেই মালিনীর একটা তীব্র চিৎকারের আওয়াজ শোনা যায়। এখানে এগুলো কে রাখলো? আমার খুব ভয় করছে, এগুলোকে সরাও, নাহলে আমি মরে যাবো। তারানাথ ও বিরাজ ঘরের দরজার ফাঁক দিয়ে দেখে মালিনী ইতিমধ্যেই ওই রসুনের কোয়া আর ক্রস দেখে ধীরে ধীরে কুঁকড়ে যাচ্ছে আর সমানে চিৎকার করে বলছে, এই, এখানে এগুলো কে রাখলি রে? আমার খুব ভয় করছে, আগে এগুলোকে সরাও, আমি মরে যাবো না হলে। মালিনী ভয়ে মুখ ঢেকে ওর ঘরের সামনে মেঝের উপর বসে পড়ে, রাগে কর্কশ গলায় চিৎকার করতে থাকে আর সমানে বলতে থাকে, আগে এগুলো কেউ সরাও, আমার ভয় করছে, আমি ওই ঘরে যাব। মালিনীর চিৎকার শুনে বিরাজ আর তারানাথ ঘর থেকে বেরিয়ে আসে। তারানাথ একটা শয়তানি হাসি হেসে বলে, শয়তানি, তোর খেলা যে এবার শেষ, তোর যে আর পালানোর পথ নেই রে। এবার মৃত্যু বরণ করার জন্য তৈরি হ। এবার মালিনী রেগে বলে ওঠে, ও, তুই শয়তান, আমাকে ভয় দেখে মেরে ফেলার জন্য এই রসুনের কোয়ার ক্রসটা রেখেছিস? মালিনী মুখ থেকে হাত সরাতেই দেখে ওদের সামনে মালিনী নয়, আগের দিন রাতে মালিনীর ঘরে দেখা সেই উলঙ্গ কুৎসিত মহিলাটা বসে আছে আর ওদের দুজনের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হাসছে আর কর্কশ গলায় ক্রুদ্ধ দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে এসে বলছে, তুই আগে ওইগুলো সরিয়ে দে বলছি, নাহলে কিন্তু তোদেরকে আমি মেরে ফেলবো, তোদের শরীরের সব রক্ত শুষে খাবো। মালিনী ওরফে সেই শিকল ডাইনি বুড়ি যেই উঠে ওদের দিকে আসতে যাবে, বিরাজ আবার কতগুলো রসুনের কুয়া ওই বুড়ির সামনে ছড়িয়ে দেয়। ডাইনি আবার ভয়ে কুঁকড়ে যায় আর চিৎকার করে বলে, এই, এই, তোরা এগুলো বন্ধ কর বলছি, আমার খুব ভয় লাগছে। ঠিক তখনই তারানাথ একটা কাণ্ড করে বসে। তারানাথ পাঞ্জাবির পকেট থেকে একটা বাঁধানোর উপর ছুরি বের করে ওই ডাইনির সদন্ত লক্ষ্য করে ছুঁড়ে মারে। সেই উপর ছুরি ওই বুড়ির সদন্তে গিয়ে লাগতেই ডাইনি বুড়ির সদন্ত মুখ থেকে মেঝের উপর খসে পড়ে। ডাইনি আকাশ বাতাস কাঁপিয়ে তীব্র চিৎকার করে ওঠে, তারপর ধীরে ধীরে ঢলে পড়ে। ডাইনিকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে তারানাথ দীর্ঘশ্বাস ছেড়ে বিরাজের দিকে তাকিয়ে শান্ত দৃষ্টিতে বলে, আপনার বাড়ির উপর থেকে এবং আপনার মেয়ের উপর থেকে সমস্ত বিপদই কেটে গিয়েছে চিরদিনের মতো। এবার আপনার মেয়ে দেবিকা সুস্থ হয়ে উঠবে, আর কোনো চিন্তা নেই আপনার। উচ্ছ্বসিত বিরাজ তারানাথের দুই হাত ধরে বলে, আজ আপনি আমার বাড়ি এসে আসল অপরাধীকে চিনতে পেরে তাকে ধরে যোগ্য শাস্তি দিলেন বলে আমার পরিবারটা আর আমাদের পাড়াটা রক্ষা পেল ওই ডাইনির কবল থেকে। আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো ঠাকুর মশাই, তার আর ভাষা খুঁজে পাচ্ছি না আজ আমি। তারানাথ শুধু হাসে, কিছু বলে না। এরপর ওরা দুজন পাড়ার লোক যাতে কিছু জানতে না পারে তাই চুপিসারে মালিনী ওরফে শিকল ডাইনি বুড়ির দেহটা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে আসে। আর সেই বুড়ি যখন আগুনে ভস্মীভূত হচ্ছিল তখন তারানাথ সেই সদন্ত আগুনের মধ্যে ফেলে দেয়। ডাইনির পুড়ে যাওয়া জ্বলন্ত দেহ দেখে বিরাজকে তারানাথ বলে, সেদিন যদি আমি ওই ডাইনির সদন্ত জোড়া মাটিতে না পুঁতে আগুনে যদি দিয়ে দিতাম, তাহলে আজ আর আপনার পাড়ায় চারজন ওই ডাইনির কবলে পড়ে মারা যেত না। এ আমারই অতীতের এক ভুল। আমার অতীতের ভুলের জন্য আজ চারজন নিরীহ মানুষ ওই ডাইনির কবলে পড়ে প্রাণ হারালো। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।